নজরে বাংলার শুরুতেই আমরা ওপার বাংলার খবরের দিকে নজর রাখি। আজ হাসিনা মামলার রায়, হাসিনা সহ ৩ আসামির মামলার রায়দান করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ হাসিনার বিরুদ্ধে, জুলাইয়ের গণ অভ্যুত্থান দমানোর চেষ্টার অভিযোগ হাসিনা ছাড়াও অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি। মামলায় ইতিমধ্যেই রাজসাক্ষী হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সান্নিক। সান্নিক, কখন রায়দান? দেখো, আজকে দুপুরের দিকেই এই রায়দান পর্ব হওয়ার কথা এবং এই রায়দান সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে বাংলাদেশে। অবশ্যই সেই দেশের গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সে দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা যে আরো একটি বার্তা দিতে চাইছে তা একেবারে স্পষ্ট। গত বছরের 5ই আগস্ট হাসিনা যখন দেশ ছাড়েন তারপর থেকেই জুলাই মাসের সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্র যুবদের সেই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ হাসিনার বিরুদ্ধে রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাক্তন প্রধানমন্ত্রীর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়েছে। আজকে 3 বিচারকের বেঞ্চের সামনে আজকে সেই বিষয়টাই সামনে রয়েছে যে তারা কি নির্দেশ দেন, কি সাজা ঘোষণা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার। সঙ্গে থাকো সান্নিক। হাসিনা রায়ের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ, বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, রেল লাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাতে দিকে দিকে মশাল মিছিল। বাংলাদেশে আজ লকডাউনের ডাক, দেশের বিভিন্ন জায়গায় পথ অবরোধ। হিংসা রুখতে পুলিশকে শুট আউট করার নির্দেশ। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সান্নিক। সান্নিক, এই রায়দান ঘোষণা হবে আজই, অর্থাৎ দুপুরের দিকে তুমি যেমনটা বললে। আমরা দেখলাম গতকাল অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে। আজকের কি পরিস্থিতি, আইন শৃঙ্খলা কেমন রয়েছে? গতকাল সারা রাত জুড়েই বাংলাদেশের শুধুমাত্র ঢাকা নয় বিভিন্ন শহর থেকেই হিংসার খবর সামনে এসেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে রবিবার সন্ধ্যায় নির্দেশ দেওয়া হয়েছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। যদি কাউকে কোনো জায়গায় অগ্নিসংযোগ বা হিংসা ছড়াতে দেখা যায় সেক্ষেত্রে দেখা মাত্র গুলি করার নির্দেশও দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে ঢাকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কেননা গতকাল কার্যত গোটা রাত জুড়ে বাংলাদেশের বিভিন্ন অংশে গতকাল হিংসার ঘটনার কথা সামনে এসেছে। এমনকি অ্যাম্বুলেন্সেও মলোটভ ককটেল হামলারও খবর কিন্তু সামনে এসেছে। বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট এবং বিভিন্ন রকমের অশান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির ছবি কিন্তু বাংলাদেশে সামনে এসেছে। আওয়ামী লীগের সামাজিক মাধ্যমেও তারা ডাক দিয়েছেন, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের তাদের আজকে রাস্তায় নামতে বলেছেন এবং বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়ার হুমকি কার্যত দেওয়া হয়েছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে দেখা এটাই বিষয় যে এই চাপের মুখে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, যারা এই গোটা ঘটনায় প্রথম থেকেই চেষ্টা করেছে বাংলাদেশে যাতে আওয়ামী লীগ ফের আরো একবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেই আওয়ামী লীগকে তারা কিভাবে এক্ষেত্রে তারা দমন করেন সেই দিকেও কিন্তু নজর থাকবে অবশ্যই। কেননা তাদের তরফে আজকে পুলিশকে যেরকম নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে হিংসার ঘটনা যে আরো বাড়বে তা কিন্তু একেবারেই স্পষ্ট। বেশ সান্নিক, নজর রাখবো। এদিকে উপকূলে ফের আটক বাংলাদেশি ট্রলার, ভারতের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক 26 বাংলাদেশি মৎস্যজীবী সহ আটক ট্রলার। ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ায় আটক। গতকাল থেকে 2টি ট্রলার আটক। গতকাল থেকে মৎস্যজীবীদের আটক করা হয়েছে। উপকূলে ফের আটক বাংলাদেশি ট্রলার। বিশ্বজিৎ রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, উপকূলে ফের আটক করা হয়েছে বাংলাদেশি ট্রলার। মোট কতজন মৎস্যজীবীকে আটক করা হয়েছে? দেখো, গতকালের পর এখনো পর্যন্ত মোট হচ্ছে 55 জন মৎস্যজীবী এবং 2টি ট্রলারকে আটক করেছে ভারতীয় যে উপকূল রক্ষী বাহিনী। একেবারে যে বাংলাদেশে যে জেলে থাকা অবস্থায় যে ভারতীয় মৎস্যজীবী যে মৃত্যুর ঘটনা যেটা সামনে এসেছিল তারপর কিন্তু একেবারে যে ভারতীয় জলসীমানা কিন্তু উপকূল রক্ষী বাহিনী একেবারে কড়া নিরাপত্তা কিন্তু সেখানে ছিল এবং তার মাঝেই রাতের অন্ধকারে দেখা যাচ্ছে যে বাংলাদেশি যে যারা ট্রলার রয়েছে তারা কিন্তু ভারতীয় জলসীমানায় ঢুকে আসছে এবং তারা সেখানে ফিশিং করছে এবং তারপর গতকালের পর আজকেরও
একটি ট্রলার এবং 26 জন মৎস্যজীবীকে কিন্তু আটক করেছে এবং তাদেরকে সকালের মধ্যেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় কিন্তু তাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। গতকালে যারা ছিলেন 29 জন তাদেরকে কিন্তু আজকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। আজকের এই মুহূর্তে যেটা বাংলাদেশ যেটা বারে বারে অভিযোগ করে আসতো যে জলসীমানায় গিয়ে ফিশিং করে, কিন্তু তা নয়। এখন কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে যারা মৎস্যজীবীরা আছে তারাও কিন্তু ভারতীয় জলসীমানা ফিশিং করছে এবং আটক হচ্ছে। শ্রীলঙ্কা আধুনিক ভারতের রূপকার, ভারতীয় নবজাগরণের পথিকৃৎ, সমাজ সংস্কারক, সতীদাহ প্রথা বন্ধের কারিগর, দেশের গর্ব রাজা রামমোহন রায়। তাকে ইংরেজদের দালাল বলে অপমান করলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। আর এ নিয়েই নিন্দার ঝড়। বিজেপিকে নিশানা করে সুর চড়িয়েছে তৃণমূল। দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক। बंगाल से आगे बढ़ते तो संताल प्रगण आता था, आज जब झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था। इसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন। কারা বলছে? যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে। কাকে বলছে? বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারক। এটাই বিজেপি, এটাই ওদের চরিত্র। আমার কাছে রাজা রামমোহন রায়, আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছিলে সাভারকার। সতীদাহ প্রথা রদ করেছিলেন যে রামমোহন রায়। নারীর উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে সমাজ সংস্কারক। তাই স্বাভাবিক কারণেই নারী বিদ্বেষী মনুবাদী বিজেপির গাত্রদাহ এই জমিদারদের সমূলে উৎপাতিত করতে হবে। আরে ব্রিটিশকে তাড়িয়েছে বাঙালি, তুমি বিজেপি কোন ছাড়? দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক। পৃথিবীর 10 দিক থেকে আসুক জ্ঞানের আলোক বন্যা, জেগে উঠুক একটা সুস্থ সবল নতুন ভারতবর্ষ। বাঙালির গর্ব রামমোহন, দেশের গর্ব রামমোহন, আধুনিক ভারতের রূপকার। তাকেই অপমান মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের, যিনি আবার সে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। बंगाल से आगे बढ़ते तो संताल प्रगण आता था, आज जब झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था। इसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। ভারতে তখন ব্রিটিশ শাসন, পরাধীনতার অন্ধকার, জাতিভেদ, বাল্যবিবাহের বিরুদ্ধে গর্জে ওঠেন রামমোহন রায়। সতীদাহ প্রথার আগুন নিভিয়ে দেশে প্রতিবাদের আগুন জ্বালান। 1815 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি ছাড়েন, সমাজের বিরুদ্ধে গিয়ে সমাজ সংস্কার করেন। তাঁর চাপের মুখে 1829 সালে সতীদাহ প্রথা বন্ধ করতে আইন তৈরি করেন ব্রিটিশরা। ভারতের সমাজ সংস্কারক বলে পরিচিত সেই রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বললেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। এ নিয়ে নিন্দার ঝড়, দিকে দিকে ধিক্কার। বিজেপি মন্ত্রীর এমন মন্তব্য করা যে ঠিক হয়নি তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রের মনোনীত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। History is to be interpreted by the historians, not by the politicians. History is to be interpreted by the historians, not by the politicians. কত মূর্খ হলে একটা মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে? জানে যে প্রথম সতীদাহের বিরুদ্ধে মুখ কে খুলেছিল? পশ্চিমবাংলায় যত নির্বাচন এগিয়ে আসছে তত বিজেপির নেতাদের বাঙালি বিদ্বেষ সেটা আরো উৎকট ভাবে সামনে আসছে। এজেন্ডাটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। তাই রামমোহনকে অ্যাটাক করো, রবীন্দ্রনাথ ঠাকুরকে অ্যাটাক করো, বিদ্যাসাগরের মূর্তি ভাঙো। যারা আমাদের অতীত গৌরব এবং সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর যারা আঘাত আনছে তারাই প্রকৃত দেশদ্রোহী। বাংলার নবজাগরণ, ভারতবর্ষের জেগে ওঠা, এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছেন, বাংলার মাটিকে অপমান করছেন। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন,
তাহলে কি বিজেপি সতীদাহ প্রথা সমর্থন করে? এই বিজেপিকে বর্জন করুন, বিজেপির ক্ষমা চাওয়া উচিত। মধ্যপ্রদেশের কোনো বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখপাত্র কোনো মন্তব্য করবেন না। এই বিষয়ে যা বলার মধ্যপ্রদেশের মুখপাত্র যিনি বিজেপির আছেন তাকে প্রশ্ন করুন। উচ্চ শিক্ষামন্ত্রী তো পৃথিবীর সব জিনিস জানেন না। ভারতটা বিশাল দেশ, তার ইতিহাসও বিশাল। সারা ভারত সম্বন্ধে খবর রাখবেন এটা আশা করা খুব কঠিন। রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে অপমান, এ নিয়ে তোলপাড়, দিকে দিকে নিন্দার ঝড়। মুখ বাঁচাতে শেষমেশ ক্ষমা চেয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী। নিউজ 18 বাংলা। রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ। সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ শ্রীরামপুরের সাংসদের। কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। প্ররোচনামূলক কথা বরদাস্ত নয় মন্তব্য বোসের। থানায় নালিশ, রাজভবনের মামলার হুঁশিয়ারি কল্যাণেরও। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এটা বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। I have thrown the Rajbhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications of this allegation. Rajbhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Rajbhavan, is he expressing his lack of confidence in the police force of the state? So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. This kind of hate speeches cannot be tolerated. He has a decent option of apologizing to the people of Bengal. Otherwise, legal action will be taken. The constitutional office of the governor. Nobody can get away with that in the name of democracy. Are you giving any time to apology? 24 hours. অস্ত্র যদি থাকে সে তো আপনাকে ডাকার আগে অস্ত্র সব সরিয়ে দেবে। আর প্রতিদিন অস্ত্র থাকে নাকি? কে বলেছে প্রতিদিন অস্ত্র থাকে? যখন যখন দরকার হয় তখন অস্ত্র নিয়ে আসে। যে প্রোটেকশন নিয়ে বসে থাকে সে কিসের মামলা করবে? আমিও মামলা করবো ওর বিরুদ্ধে, আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসবো, আমিও দেখবো। এফআইআর, আমাকে এফআইআর দেখাচ্ছেন আর আপনি এই পদ থেকে একটা করে ডায়লগ বাজি করবেন, একটা করে হিংসাত্মক কথা বলেন, প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি। প্রতিদিন বাংলার মানে থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। MP says that bombs are there in the Rajbhavan. Who guards the Rajbhavan? Calcutta police guards the Rajbhavan. Who is in charge of the police? Home Minister is in charge of the police. Who is the Home Minister? Chief Minister is the Home Minister also. So does it mean that he doesn't trust his own Chief Minister? Is it some inner party struggle which is meant to reflect on the governor also? ওপেন ইনভাইট করছি, ইফ হি ইজ হ্যাভিং এ কারেজ টু অ্যাকসেপ্ট ইট। প্রেস যখন একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন আমি সেটা প্রমাণ করব। আই উইল প্রুভ দ্যাট হি ইজ আ বুচার অফ দি কনস্টিটিউশন। সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন, সংবিধানের পোস্টে বসে আপনি প্ররোচনামূলক কথা বলেন। আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে। আপনি হচ্ছেন এমনই একটা লোক, আমিও দেখবো। মাথাভাঙার পঞ্চানন কৃষক বাজারে সেখানে বেআইনি দোকান ভেঙে দিল পুলিশ। অবৈধ দোকান, অবৈধভাবে নির্মাণ এই দোকান, সেই দোকান ভেঙে ফেলল পুলিশ। রাজেশ রয়েছে টেলিফোন লাইনে। মাথাভাঙায় বেআইনি দোকান ভাঙল পুলিশ। মাথাভাঙার পঞ্চানন কৃষক বাজারের ঘটনা। অবৈধভাবে নির্মাণ হচ্ছিল কংক্রিটের দোকান। প্রশাসনের তরফ থেকে আগেই বারণ করা হয়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও নির্মাণ কাজ বন্ধ হয়নি। তাই আর্থ মুভার দিয়ে দোকান গুড়িয়ে দিল পুলিশ। মালটাল তোলা হয়নি, দোকান তৈরি হচ্ছিল আর কি, করতেছে কিছু একটা দোকান থেকে করছে মোটামুটি বছর 3 থেকে। তো আজকে দোকানটা কারা ভেঙে দিল? আজকে পুলিশ প্রশাসন থেকে ভাঙলো আর কি। হ্যাঁ, অবৈধভাবে দোকানটা করছিল।
পশ্চিম মেদিনীপুরের শালবনী, এখানে রানী শিরোমণির কর্ণগড় সংস্কার করছে পূর্ত দফতর। ডেবরায় আবার আর এক ছবি। টাকা বরাদ্দ হওয়ার পরেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরু হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। দেওয়ালে খোদাই করা মূর্তি, একের পর এক প্রাচীন খিলান, মন্দির, ছড়িয়ে ছিটিয়ে রানী শিরোমণির রাজকাহিনী, মেদিনীপুরের রানী লক্ষ্মীবাঈর ইতিহাস। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে কর্ণগড়, রানী শিরোমণির রাজবাড়ি, প্রায় 700 বছরের পুরনো, এখন ভেঙে চুরে গিয়েছে। তবুও ইতিহাসের পাতা উল্টে দেখতে পর্যটকরা আসেন। স্থানীয়রা বলেন, এখান থেকে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি। এই কর্ণগড় সংস্কারের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। এগুলি অ্যাকচুয়ালি আমরা ইতিহাসে পড়েছিলাম, নিজের চোখে দেখে প্রচুর ভালো লাগছে। এটা ইতিহাসে পড়েছিলাম, নিজের চোখে দেখলে মানুষের স্বভাবতে ভালো লাগতেই পারে, তো ভালো লাগছে। পুরোপুরি যে গড়ের যে অবস্থাটা, সেইটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি, তাহলে ইতিহাসকে আরো পুনর্জীবিতই করা হবে। মানুষ প্রচন্ডভাবে উল্লাসিত এবং প্রতিদিন প্রচুর মানুষ, আমরা মেদিনীপুর থেকে নয়, কলকাতা থেকেও প্রচুর মানুষ এখানে আসেন এবং এখানে এসে ঘুরে যান। দেখলে মনে হতেই পারে এটা জঙ্গল, কিন্তু আসলে তা না, এটা পিকনিক স্পট। পশ্চিম মেদিনীপুরের ডেবরা দিয়ে বয়ে গিয়েছে কাঁসাই নদী। এই নদীর পাড়েই রয়েছে তেমুয়ানি পিকনিক স্পট। ঝোপঝাড় জঙ্গল, ভাঙাচোরা বাথরুম। এই পিকনিক স্পট সংস্কারের জন্য কয়েক মাস আগে 18 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, টাকা বরাদ্দ হলেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরুই হয়নি। 6 মাস আগে তো শুনেছিলাম যে মোটামুটি 20 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আজ অবধি 1 টাকারও কোনো কাজকর্ম এখানে কিছুই হয়নি। আবার তো ঘুরে ডিসেম্বর মাস চলে এসেছে। বছর ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত ওখানে প্রচুর লোকজন আসেন। প্রতিবারই আমরা টেম্পোরারি বেসিসে পঞ্চায়েত সমিতি করে থাকি, যাতে পার্মানেন্টলি ওখানে পার্ক টাইপের কিছু করা যায়। ট্যুরিজম ডিপার্টমেন্টে পাঠিয়েছি, ওটা জাস্ট এখন প্রসেসের মধ্যে রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন এবং দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।